আসসালামু আলাইকুম। গতকাল এক ভাই জানতে চেয়েছেন খারিজ ছাড়া জমি রেজিস্ট্রি করা যাবে কি। দেখুন, এর পাশাপাশি কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে যে বর্তমানে খারিজ ছাড়া জমি রেজিস্ট্রি করতে কত টাকা লাগবে, খারিজ ছাড়া জমি রেজিস্ট্রি করলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না, দলিল খরচ কত, নামজারি হবে কি না ইত্যাদি। এই প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো আছে সকল প্রশ্নের উত্তরে কিন্তু আজকের ভিডিওর মাঝে আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন, বর্তমান সময়ে আপনি যে কোনো দলিল সূত্রে মালিক হলে অবশ্যই আগে আপনাকে নামজারি করে নিতে হবে। দলিল সূত্রে মালিক হলেই আপনাকে আগে নামজারি করে নিয়ে হাল সনের খাজনা পরিশোধের দাখিলা নিয়ে তারপর আপনি সেই জমিটা দান, বিনিময়, ওসিয়ত, বিক্রি যা ইচ্ছা তাই কিন্তু করতে পারবেন। অর্থাৎ কোনো ব্যক্তি দলিল সূত্রে মালিক হয়েছে তাকে আগে নামজারি করে নিতে হবে। আগে নামজারি ছাড়া জমি হেবা করে দেওয়া যেত নিকট আত্মীয়কে, মানে ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন, এইভাবে যে কেউ দলিল সূত্রে মালিক হলে এদেরকে নামজারি ছাড়াই হেবা করে দেওয়া যেত, কিন্তু বিক্রি করা যেত না। কিন্তু বর্তমান সময়ে মোট কথায় যে কোনো দলিল সূত্রে আপনি মালিক হলেন তা আপনাকে আগে নামজারি করে নিতে হবে। নামজারি করার পর আপনি সেই জমি হাল সনের খাজনা পরিশোধ দাখিলা নিয়ে বিক্রি যে কোনো প্রকার দলিল আপনি কিন্তু করে দিতে পারবেন। বর্তমান কিন্তু আইনে এটা কিন্তু বলা হচ্ছে। আপনারা জানেন যে ভূমি বিষয়ে কিন্তু অনেক ধরনের আইন কিন্তু হয়েছে, অনেকগুলো আইন কিন্তু এখন প্রয়োগ হচ্ছে। তার মধ্যে এটিও কিন্তু একটি। দলিল সূত্রে মালিক হলেন আপনাকে আগে নামজারি করে নিতে হবে। নামজারি ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। এমনি আপনি হয়তো মুখে মুখে বিক্রি করতে পারেন, টাকা নিতে পারেন, লেনদেন করতে পারেন, কিন্তু রেজিস্ট্রি কিন্তু আপনি করে দিতে পারবেন না। তবে যদি আপনার পিতার জমি, মাতার জমি আপনি ওয়ারিশ সূত্রে মালিক হন, নামজারি আছে কি নাই এই বিষয়টা কিন্তু একটু ভিন্ন আলোচনা। যদি এমন হয় যে আপনার পিতা, মাতা, দাদা এনারা জমি ক্রয় করেছে, নামজারি করেছে, সেই নামজারি মোতাবেক আপনি ওয়ারিশ হিসেবে মালিক হয়েছেন। যদি আপনার পিতার জমি হয়ে থাকে, আপনার পিতা অথবা মাতা তেনারা জমি ক্রয় করেছে, তেনাদের নামে নামজারি করে নিয়েছে, নামজারি করার পর তেনারা হয়তো মারা গেছেন, তখন কিন্তু আপনি সেই জমিটা কিন্তু উত্তরাধিকার হিসেবে মালিক হয়ে গেছেন। এর জন্য আপনাকে কিন্তু আলাদা কোনো দলিল করতে হবে না। এটা কিন্তু আপনার বৈধ অধিকার, মানে আপনার পিতা মাতার উত্তরাধিকার, ওয়ারিশ কিন্তু আপনি। তেনাদের যাই সম্পত্তি থাকুক না কেন সেটা কিন্তু আপনি মালিক হবেন। এখন দেখা গেল যে সেখানে আপনার পিতা অথবা মাতা তেনাদের উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত সম্পত্তি আপনি মালিক হয়েছেন। এখন আপনি বিক্রি করবেন, দান করবেন, এক্ষেত্রে কিন্তু কিছু বিষয় কিন্তু এখানে আপনাকে খেয়াল করতে হবে। যে বিষয়গুলো আমরা বরাবরই বলে থাকি যে আপনি যখন উত্তরাধিকার হিসেবে মালিক হবেন, আপনার একাধিক ভাই বোন আছেন, তখন কিন্তু আপনাদের মধ্যে একাধিক ওয়ারিশদের মধ্যে আপনারা কে কোন পাশে কতটুকু জমি ভোগ দখল করবেন সেটা আপনারা ওয়ারিশদের মধ্যে একটা বন্টন দলিল রেজিস্ট্রেশন করে নিয়ে, নামজারি করে নিয়ে, হাল সনের খাজনা পরিশোধ দাখিলা আপনারা করে নিয়ে সঙ্গে রাখবেন। তাহলে আর ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনারা জানেন যে বর্তমান সময়ে ওয়ারিশ সূত্রে জমি যদি আপনি বিক্রি করতে চান, যদি এমন হয় যে আপনার পিতা মাতা তিনি জমি ক্রয় করেছে, তেনাদের নিজ নামে নামজারি করেছে, নামজারি করার পর আপনি সেই জমি উত্তরাধিকার হিসেবে মালিক হয়েছেন, মালিক হওয়ার পর কিন্তু আপনি সেই জমি বিক্রির দলিল করে দিতে পারলেও হেবা দলিল করে দিতে পারবেন না। আপনি ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন, আপনার পিতা জমি ক্রয় করেছে, মাতা জমি ক্রয় করেছে, তেনারা জমি নিজ নামে নামজারি করে নিয়েছে, নামজারি করার পর মারা গেছে, তারপর আপনি সেই জমি উত্তরাধিকার হিসেবে মালিক হয়েছেন। এখন আপনি নামজারি ছাড়াই আপনি কিন্তু সেই জমি বিক্রি করতে পারলেও অরিশান সনদ দিয়ে আপনার সেই পিতার দলিল, নামজারি যে হয়েছে তার নামে সেই নামজারি কাগজ, আপনার অরিশান সনদ, আপনার ভোটার আইডি, আপনার ছবি দিয়ে সেই জমিটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন, কিন্তু আপনি হেবা করে দিতে পারবেন না। এই হেবা করে দিতে চাইলেই কিন্তু আপনাকে আগে আপনার সেই পিতা মাতার নিজ নামে নামজারি করে নিয়েছে, আপনার নামেও কিন্তু আগে নামজারি করতে হবে। অরিশান সনদ দিয়ে আপনার নামে আগে কিন্তু নামজারি করে নিতে হবে। নামজারি করার পর আপনি সেই জমি হাল সনের খাজনা পরিশোধ দাখিলা দিয়ে কিন্তু আপনি সেই জমি কিন্তু বিক্রি, তখন কিন্তু আপনি যে কোনো প্রকার দলিল করতে পারবেন, তখন কিন্তু আর আপনার কোনো বাধা হবে না। কিন্তু এমন হয় যে আপনার পিতা জমি একই রকমভাবে, আমরা তো বললাম যে আপনার পিতা মাতা জমি ক্রয় করেছে, নামজারি করেছে, নামজারি করার পর তিনি মারা গেছে, মারা যাওয়ার পর আপনি যে বিষয়টা আমি বললাম, কিন্তু যদি এমন হয় যে আপনার পিতা মাতার নিজ নামে রেকর্ডকৃত সম্পত্তি, দেখা গেল যে আপনার পিতার নিজ নামে রেকর্ড আছে, সেক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। যেহেতু তার নামে খতিয়ান আছে, সেটা রেকর্ড খতিয়ান অথবা নামজারি খতিয়ান আছে, আরএস বা বিআরএস রেকর্ড সূত্রে তিনি মালিক হয়েছেন,
তিনি মারা গেছেন, তেনার উত্তরাধিকারী হিসেবে আপনি জমিটা পেয়েছেন, সেই একই প্রসেস। আপনি যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনাকে আগে বিক্রি করতে পারবেন, কিন্তু হেবা দলিল করে দিতে পারবেন না। এক্ষেত্রে আমাদের সেই একই কথা যে আপনারা নিজেদের মধ্যে আগে বন্টন দলিল করে নেবেন। বন্টন দলিল করার পর আপনি হেবা বিনিময় নামজারি করে নিয়ে হেবা বিনিময় ওসিয়ত যে কোনো প্রকার দলিল কিন্তু আপনি করে দিতে পারবেন। কিন্তু দেখা গেল যে আপনার পিতা মাতা মারা গেছে, তেনাদের ক্রয়কৃত সম্পত্তি দলিল মূলে পেয়েছে, তাহলে কিন্তু যেহেতু আপনার পিতা মাতা দলিল সূত্রে মালিক হয়েছে, নামজারি করে নাই, তারপরে দেখা গেছে আপনার সেই পিতা মাতা মারা গেছেন, তেনার ওয়ারিশ হিসেবে আপনি সেই সম্পত্তিটা পেয়েছেন, আপনার নামে কিন্তু আপনাকে নামজারি করে নিতে হবে। নামজারি করার পর কিন্তু আপনি সেই জমি বিক্রি দান যা ইচ্ছা তাই কিন্তু করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু একটু জটিলতা একটু দেখা যায়, যাদের পিতামাতা জমি ক্রয় করেছে, নামজারি করেছে, অরিশান সনদে ডাইরেক্ট বিক্রি করতে পারলো, কিন্তু পিতামাতা জমি ক্রয় করেছে, নামজারি করে নাই। নামজারি না করলে কিন্তু আপনি বিক্রি দলিল করতে পারবেন না, কোনো প্রকার দলিল করতে পারবেন না, আপনাকে আগে নামজারি করে নিতে হবে। মানে এই নামজারি জিনিসটা, খারিজ জিনিসটা, এটা কিন্তু সরকার খুব গুরুত্ব দিয়েছে, এবং এই নামজারি খারিজ এই বিষয়টা কিন্তু আরও আগের থেকে কিন্তু সরকার এ ধরনের, আমি মনে করি যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত ছিল, আইন করা উচিত ছিল। কারণ পিতার জমি, মাতার জমি, ওয়ারিশ সূত্রে যে কোনো প্রাপ্ত সম্পত্তি দেখা যায় যে নামজারি না করার কারণে কিন্তু জটিলতা দেখা দেয়। আর এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি এই যে ওয়ারিশ মূল্যে প্রাপ্ত সম্পত্তি বা যৌথ সম্পত্তি, এই সম্পত্তিগুলো যখন আপনি ক্রয় করবেন বা ক্রয় করতে চাচ্ছেন, কিনতে চাচ্ছেন, দলিল করে নিতে চাচ্ছেন, তাদের মধ্যে একাধিক ওয়ারিশ, একাধিক যৌথ রেকর্ড, তাদের মধ্যে বন্টন দলিল আছে কিনা, বন্টন দলিল রেজিস্ট্রেশন করে নিয়েছে কিনা, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করবেন। মোটামুটি এই ছিল ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে দলিল খরচের ব্যাপারটা। দলিল খরচ দেখুন, এক এক ধরনের দলিলের খরচ এক এক ধরনের হয়। হেবা দলিল এটার এক ধরনের খরচ, নিকটাত্মীয়র মধ্যে মানে কোনো পিতা তার সন্তানকে, ভাই বোনকে, এ ধরনের দলিল একদম নিকটাত্মীয়র মধ্যে যদি কেউ দলিল করে দিতে চায় তাহলে কিন্তু হেবা দলিল, হেবার ঘোষণা দলিল করা যায়। আর হেবা দলিলের খরচ কিন্তু খুবই কম। আর বিক্রি দলিল, সাব কপলা দলিল যেটাকে বলে, এইটার খরচ কিন্তু আপনার দলিলে কত টাকা মূল্য তুলবেন। ধরে নেন যে আপনি আপনার দলিল মূল্য দেখা যাচ্ছে 10 লাখ টাকা, আপনি পৌরসভার বাইরে থাকেন, আপনারা জানেন যে পৌরসভার মধ্যে হলে কিন্তু খরচটা কিন্তু বেশি হয়। সাধারণত যদি আপনি পৌরসভার বাইরে হন, পল্লী অঞ্চলে হন, তাহলে কিন্তু দেখা যাবে যে 10 লাখে সব কিছু সরকার নির্ধারিত ফি, রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প ফি, অফিস খরচ হাবিজাবি দিয়ে কিন্তু দেখা যাবে যে প্রায় 10 লাখ টাকা যদি আপনার দলিল হয়, তাহলে দেখা যাবে যে সেখানে কিন্তু প্রতি লাখে আপনার থেকে কিন্তু 10,000 করে নেবে, দলিলরা কিন্তু নিয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা খরচে কিন্তু আমি ভেঙে ভেঙে বলতে পারবো, কিন্তু আসলে আমি সেদিকে যাচ্ছি না। আমি বলবো যে আপনারা যদি কম খরচে দলিল রেজিস্ট্রেশন করে নিতে চান, আপনার দলিলের মূল্য তুলতে হবে কম। ছাপ কপলার ক্ষেত্রে দলিল মূল্য তুলতে হবে কম। এখন আপনি জমি ক্রয় করেছেন 10 লক্ষ টাকা দিয়ে, আপনার দলিলের মূল্য তুললেন 5 লাখ টাকা, সেক্ষেত্রে আপনার 5 লাখ টাকা আপনার দলিলে তুলতে পারবেন কিনা সেটা কিন্তু আবার যে জমির কিন্তু বাজার মূল্য আছে, সরকার নির্ধারিত কিন্তু একটা বাজার মূল্য দেওয়া আছে, সেই বাজার মূল্যটা কিন্তু খেয়াল করবেন। সব কিছু মিলে আমি বলবো যে আপনারা জমি যে টাকা দিয়ে ক্রয় করবেন তার চেয়ে একটু বেশি দলিলে তোলার চিন্তা ভাবনা করবেন। আর দলিলের মূল্য কিন্তু আসলে এই কারণেই বেশি তুলতে হয়, কারণ ওই জমিটা নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা, এই কারণে কিন্তু দলিলে কিন্তু মূল্য বেশি তুলে থাকে সাধারণত দলিল গ্রহীতারা। মূল কথা এখানে আমি বলতে চাচ্ছি, যদি আপনার সব কিছু চিন্তা ভাবনা করে সব হিসাব করে দেখা গেল যে আপনার দলিলের মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা, আপনি দলিল করতে চাচ্ছেন, 10 লক্ষ টাকার একটা দলিল রেজিস্ট্রেশন আপনি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একাধিক দলিল লেখক যারা আছে, বর্তমান সময়ে কিন্তু দলিল লেখকের একটা কাজ কিন্তু খুব কম, তারা কিন্তু আপনার যদি জানে, টের পায় যে আপনি একটা দলিল করে নেবেন, দেখা গেল যে আপনার দলিল লেখকরা যদি জানে, তারা কিন্তু আপনার থেকে ফোন টোন দিতে পারে বা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারবে। যাই হোক, সব কিছু মিলে কিন্তু আমি বলবো যে আপনারা একাধিক দলিল লেখকের সাথে সরাসরি আলোচনা করবেন, তাদেরকে বলবেন যে আমি 10 লক্ষ টাকা আমার দলিল মূল্য করতে চাই, আপনি খরচ কত নেবেন। আপনি 2-3 থেকে শুনলেন, দেখা যাবে কি যে আপনার দেখা যাবে যে 10 লক্ষ টাকার মধ্যেই 10,000, 20,000, পৌরসভার মধ্যে হলে তো দেখা যাবে যে আরও 10 লাখ টাকার দলিলের মূল্যের মধ্যেই দেখা যাবে কম বেশি হয়ে গেছে, এটা হতে পারে। এজন্য আমি বলছি যে আপনারা একাধিক দলিল লেখকের সাথে বিষয়টা শুনবেন, আপনি শুনতেই পারেন, এজন্য আপনার কোনো সমস্যা নেই। আপনি হয়তো যে দলিল লেখকদের দলিলটা করবেন, যে কোনো প্রকার দলিল হতে পারে, হেবা দলিল, দান বিনিময়, যে কোনো প্রকার দলিল হতে পারে, আপনি একাধিক দলিল লেখকের কাছে শুনবেন,
অনেকে আছে যে আবার ওই বংশগত দলিল লেখক একটা নির্ধারণ করা থাকে, পরিচিত বিশ্বস্ত এরকম থাকে। আর এনারা কিন্তু দলিল লেখকরা যতটুকু আমার জানা আছে যে এরা যত দুর্বল মানুষ পাবে, যত আপনি কম জানাশোনা হবেন, এরা আপনাকে ততই ঠকাবেন, ততই আপনার থেকে টাকা বেশি নেবে। এই জন্য আপনি সরাসরি দলিল লেখককে গিয়ে বলবেন, সাব কবলা দলিলের ক্ষেত্রে যে আমি 10 লাখ টাকা মূল্য তুলতে চাই, 15 লাখ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা দলিল মূল্য করতে চাই, আপনি খরচ কত নেবেন, ব্যাস সরাসরি শুনবেন। আর যদি হেবা, ওই একই দলিল, হেবা দলিল, দান দলিল, যে কোনো প্রকার দলিলই থাকুক না কেন, আপনি একাধিক দলিল লেখকের থেকে শুনবেন। আমি হেবা দলিল করতে চাই 10 শতক বা 20 শতক, আপনি কত টাকা খরচা নেবেন, এটা তার থেকে শুনবেন। একই রকমভাবে দান দলিল, সেটাও কিন্তু আপনি শুনবেন। এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল ভিডিও। এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে, সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মতো ভিডিও তৈরি করে থাকি। আসসালামু আলাইকুম।